শীতকাল যেহেতু চলে এসেছে আর এই শীতের বিকালে চায়ের সাথে যদি বাঁধাকপির পাকোড়া না থাকে তাহলে কি চলে। তাই আজকে বানিয়ে ফেললাম পারফেক্ট রেসিপিতে ক্রিস্পি বাঁধাকপির পাকোড়া। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আমি কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না, শেয়ার করছি পারফেক্ট রেসিপিতে বাঁধাকপির পাকোড়া বানানোর রেসিপি। তো ফার্স্টে আমি বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছিলাম, অবশ্যই আপনারা ধুয়ে কাটবেন, আমি ভুলে গিয়েছিলাম আর কি। তো যাই হোক, এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে কিছুক্ষণ এটাকে রেখে দিব। তো এই তো আমি ভালো করে কিন্তু এরকম করে মাখিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এতে করে এক্সট্রা যে পানিটা ওইটা বের হয়ে যাবে। তো বাঁধাকপিটাকে রেখে যে যে উপকরণ দরকার আমি ওগুলোকে রেডি করে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো আমি পেঁয়াজ নিয়েছিলাম, মানে এগুলো আসলে চোখের আন্দাজ, পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তারপর বেসন, চালের গুঁড়া, গাজরটা স্কিপ করতে পারেন, থাকলে দিলে মজা হয় আর কি। আর ডিম লাগবে। তো সব কিছু আমি মোটামুটি রেডি করে নিয়েছি। এখন একটা ডিমকে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আসলে পরিমাণের উপর নির্ভর করে, আপনারা যতটুকু বানাবেন তার উপর। আর এদিকে দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে। পানিটা বের হয়ে যাওয়ার পর আমি পানিটাকে ভালো করে ফেলে দিয়ে আমি বাঁধাকপিটাকে উঠিয়ে নিচ্ছিলাম। পানিটাকে এভাবে ফেলে দেওয়ার কারণে কিন্তু বাঁধাকপির পাকোড়াটা খুব ক্রিস্পি হয় আর খেতেও অসাধারণ লাগে। তো যাই হোক, এই যে দেখেন কতটুকু পানি বের হয়েছে। আর এদিকে আমি এখন বাঁধাকপির সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। ফার্স্টে আমি গাজর দিয়ে দিয়েছি, তারপর ফেটানো ডিম, একে একে সবগুলো উপকরণই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চালের গুঁড়া, তারপর বেসনটা আসলে পরিমাণ মতোই দিতে হবে, মানে বাইন্ডিং এর উপর ডিপেন্ড করে। যতক্ষণ পর্যন্ত এটা আঠালো ভাবটা না হয় ততক্ষণ আপনি দিতে পারেন। অল্প পরিমাণে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছিলাম। তো সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখন ভালো করে সবকিছু মাখিয়ে নিচ্ছি। সব উপকরণ দেওয়ার পর আমার মনে পড়েছে জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া দেওয়ার জন্য। তারপর আবার ভুলে গিয়েছিলাম গোলমরিচের গুঁড়া দিতেও, পরে অবশ্য আমি অল্প একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন মাখানো হয়ে যাওয়ার পরও কিন্তু বাইন্ডিংটা আসতেছে না, তার কারণে আমি আরও কিছু বেসন দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এটা আঠালো ভাবটা না আসে ততক্ষণ কিন্তু বেসনটা দিতে হবে, মানে নইলে বাইন্ডিংটা ঠিক হবে না। বেসনটা দেওয়া হলে আমি ভালো করে বেসনটাকে আবারও মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু দেখেন পারফেক্ট ভাবে বাইন্ডিংটা এসেছে। এখন বানিয়ে নেওয়ার পালা। আসলে বেসনের ব্যবহারটা এখানে বুঝে শুনে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বাইন্ডিং না আসে। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, আর অবশ্যই পাকোড়াটা ডুবো তেলে ভাজতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, নইলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আমি একে একে সবগুলো পাকোড়াই দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে ভেজে নিব। 5 মিনিট ভাজার পর পাকোড়াগুলো এক পাশ হয়ে এসেছে। এখন আমি অপর পাশটাকে উল্টিয়ে দিচ্ছিলাম, আর দেখেন হালকা ব্রাউন কালার কিন্তু হয়ে এসেছে। আর কিছুক্ষণ ভেজে দেন আমি নামিয়ে নিব, নইলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। বেশি ভাজা হলেও আবার খেতে ভালো লাগবে না। আমার পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টিস্যুর মধ্যে পাকোড়াগুলোকে নামিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল বাঁধাকপি ক্রিস্পি পাকোড়া। আর এই পাকোড়াটা এইভাবে বানালে অনেকক্ষণ ধরে কিন্তু ক্রিস্পি ভাবটা থাকে। পাকোড়াটা খুব ভালোভাবে ভাজা হয়েছে, উপরের দিকটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা একদম সফট রয়ে গিয়েছে। যাই হোক, একে বুঝি বলে চায়ের কাপে ঝড়, তাই না? বিকালে যদি থাকে গরম গরম পাকোড়া আর সেই সাথে 1 কাপ চা, আর কি চাই বলেন তো? যারা এভাবে পাকোড়া বানাননি একবার হলেও বাসায় বানিয়ে নেবেন, আর বাসার সবাইকে তৃপ্তি সহ খাওয়াবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।